আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার, কমেছে এ প্লাসের সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশের হারে মেয়েরা এগিয়ে, শিক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধের সাথে জড়িত বলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে লাইনে শর্ট সার্কিটের কারণে বিমান উঠানামা বন্ধ, 3টি ফ্লাইট বাতিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবার এসএসসিতে বেড়েছে পাশের হার, কমেছে এ প্লাসের সংখ্যা। গড় পাশের হার 83.04%। এ প্লাস পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এসব তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর সাধনার পর ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। করোনার ধাক্কা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেয় তারা। 60 দিনের মধ্যে রেজাল্ট দিল শিক্ষা বোর্ডগুলো। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 20,13,000 শিক্ষার্থী। পাশ করেছে 16,72,000। গড় পাশের হার 83.04%, যা গত বছরের চেয়ে 2.65% বেশি। তবে কমেছে এ প্লাসের সংখ্যা, এবার পেয়েছে 1,72,000 শিক্ষার্থী। এবারও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড, পাশের হার 92.33%। সবচেয়ে কম সিলেটে 73.35%। এছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার 89.26%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 85, ঢাকা বোর্ডে 83.92, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43, কারিগরিতে 81.38 এবং মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%। 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে, তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। মন্ত্রী জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত হবে নিম্ন মাধ্যমিক। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হবে। নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয়, সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আগামী ঈদের পর শনিবারে আর স্কুল খোলা থাকবে না বলেও জানান তিনি। এসএসসিতে যারা পাশ করছে তাদের মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী এইচএসসি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কেউ বাল্যবিয়ের শিকার হচ্ছে, আবার কেউ নতুন কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষার এই স্তরে ঝরে পড়া বন্ধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দ উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশি সবাই। পুরনো শিক্ষা কারিকুলামে পরীক্ষার অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেক শিক্ষার্থী। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সহপাঠীদের জড়িয়ে ধরে কেঁদেও ফেলে কেউ কেউ। ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থী অভিভাবকদের অনেকেই স্কুলে গিয়ে ভালো ফল অর্জনের ক্ষণটি উদযাপন করে। নেচে গিয়ে বাদ্যবাজনা বাজিয়ে উল্লাস করে শিক্ষার্থীরা। এসএসসির চূড়ান্ত ফলাফল জানতে সকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। দুপুর 11টায় একযোগে অনলাইনে ফল প্রকাশিত হয়।
তাই সশরীরে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। প্রেশার আমাদের আসলে একটা কারণেই দেওয়া হয়েছে যাতে আমরা ভালো করি। এখন আমি যে রেজাল্টটা করেছি এটা তো আমি কাউকে দিয়ে দিতে পারবো না, আম্মুকেও দিতে পারবো না, বাবাকেও দিতে পারবো না। রেজাল্টটা আমারই থাকবে, ফিউচারে আমি ইউজ করব। আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি। মা দিবসে পরীক্ষার এই ভালো ফলাফল মার জন্যই উৎসর্গ করেছেন শিক্ষার্থীরা। মাকেই দিতে যাচ্ছি, কারণ মা রাত জেগে পড়িয়েছে, পড়া বুঝিয়ে দিয়েছে, সেই আমার পাশে ছিল, সাপোর্ট করছে, ফুল অন সাপোর্ট করছে। মা দিবসে আমাদের জন্য এটা আরেকটা প্রাপ্তি। মেয়ে গোল্ডেন জিপিএ পাইছে, এটা যে আমাদের ভিতরে এত অনুভূতি, এটা আমরা প্রকাশ করতে পারবো না। ভিকারুন্নিসা নুন স্কুলের অধ্যক্ষ জানান, কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, আর রেজাল্ট নিয়ে সন্তুষ্টির কথা জানান মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ। যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ক্লাসে কম আসে এবং মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে। রেজাল্টে আমরা সন্তুষ্ট। নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। এদিকে করোনা পরবর্তী 3 বছর পর পুরনো কারিকুলামে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন শিক্ষা কারিকুলামের চেয়ে পুরাতনটাই অনেক ভালো ছিল বলে মনে করছেন অভিভাবকরা। ক্রমান্বয়ে পরিবর্তন হওয়া এই শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। এতে শিক্ষার মান ও সন্তানদের অর্জন নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে গিয়ে মেধাশূন্য জাতি যাতে না গড়ে ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার তাগিদও দেন অভিভাবকরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, বেশিরভাগ বোর্ডে পাশের হারেও মেয়েরা এগিয়ে। এ সময় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20,38,000। এর মধ্যে ছাত্রের সংখ্যা 9,99,000 আর ছাত্রী 10,38,000। গণভবনে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে প্রত্যেক বোর্ডের ফলাফলের প্রতিবেদন সরকার প্রধানের কাছে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় তার সরকার। তিনি জানান, 15 বছরে দেশের সাক্ষরতার হারের পাশাপাশি মেয়েদের শিক্ষা ও কারিগরি শিক্ষার হারও বেড়েছে। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নতুন বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বছরের শুরুতে 2010 সাল থেকে এ পর্যন্ত 464 কোটি 74 লাখ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। এ সময় অধিকাংশ বোর্ডের ছাত্র সংখ্যা কমার কারণ খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বিবিএস কেও আমরা বলতে পারি, যখন তারা আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যান না। সাম্প্রতিক সময়ে ছেলেদের কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, ATN বাংলা, ঢাকা।
কথা চাতুরি ছাড়া দেশকে দেওয়ার মতো বিএনপির আর কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধের সাথে জড়িত থাকায় দলটির নেতারা মানসিক ট্রমায় ভুগছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানে মিথ্যা তথ্য তুলে ধরে দেশের সংবিধানকে অস্বীকার করা আর অতীত ভুলে গিয়ে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানো। নেতিবাচক রাজনীতি করতে যেয়ে দলটির নেতারা অবিরাম মিথ্যাচার করে বলে জানান ওবায়দুল কাদের। তাদের আসলে এখন আর কথামালা চাতুরি ছাড়া দেশের মানুষকে দেশকে আর কিছু দেওয়ার নেই। কোন অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে তা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান ওবায়দুল কাদের। বলেন, তাদের শাসন আমলেই সরকারের বাইরে আরেক সরকার দেশ পরিচালনা করত। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি বিকল্প পাওয়ার সেন্টার হাওয়া ভবন সরকার পরিচালনা করত। দেশের সংকট কোথায় তাও বিএনপির কাছে জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিশ্বের নানা দেশে অস্থিরতার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ পরিস্থিতির শিকার। যারা অপরাধ করেছে তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই। দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি প্রতিদিন সভা সমাবেশ করতে পারত না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 7 জানুয়ারির একতরফা নির্বাচনের পর দেশ গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় 6.5 মাস পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরনির্ভরশীল সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক মেরুদণ্ড রাজনৈতিক কাঠামোকে ভেঙে নৈরাজ্যের রাজত্ব সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয়, বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের সংকট আরো ঘনীভূত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সংকট থেকে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 7 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি নেতাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা কখন তাবিজ কবচের উপর ভর করে সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার বিকেলে কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের আগে এ কথা বলেন তিনি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনের কার্যালয়ে আয়োজিত সভায় মন্ত্রী জানান, অতীতের মতো একই প্রক্রিয়ায় বাকি রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ককে আরো উচ্চতায় নিতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। অতীতে যে প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি, একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। যেহেতু আজকে মহামান্য সুপ্রিম কোর্ট মূল আপিলটি ওনাদের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, এখন উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটার কোনো বাধা নেই। ঢাকার তাপমাত্রা কমাতে নগর বনায়নের পাশাপাশি সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 2050 সালের মধ্যে রাজধানীকে সবুজায়ন ও শীতল নগরী গড়তে ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকাকে 2050 সালের মধ্যে বাসযোগ্য করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে আয়োজন করা হয় ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকার দূষণ কমাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান উত্তর ও দক্ষিণ সিটি মেয়র। 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করি, তা যথাযথভাবে বাস্তবায়ন করি। যে পরিকল্পনা হোক সেটি পরিবেশ বান্ধব হতে হবে। ঢাকার সবুজায়ন ফেরাতে নগর বনায়নের কথা জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, কোন জায়গায় গাছ লাগানো যায়। আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে, গ্রিন স্পেস রাখতে হবে। এবং আমরা চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি। পর্যায়ক্রমে সারা দেশ এই পরিকল্পনার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করে বাংলাদেশ উন্নত বিশ্বের দেশ হিসেবে গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি অভিজাত হোটেলে মেরিটাইম বাণিজ্যের জালিয়াতি প্রতিরোধ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের 90%-এরও বেশি সমুদ্র পথে হচ্ছে, যার পরিমাণ প্রায় 110 বিলিয়ন মার্কিন ডলার। এ খাতে যে কোনো দুর্নীতি শক্ত হাতে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পার্টিক্স খেলার খবর। সিরিজে শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে। সেই সাথে হোয়াইট ওয়াশের লজ্জা বেড়াল সিকান্দার রাজার দল। বাংলাদেশের দেওয়া 158 রানের টার্গেট ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার 50-তে 9 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে 2 উইকেট হারানো জিম্বাবুয়ে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 157 রান তুলে বাংলাদেশ। রিপোর্ট করছেন পরাগ আরমান। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়েকে ডেকে এনেছিল বাংলাদেশ। প্রথম 4 ম্যাচ জিতলেও টাইগারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি দর্শক সমর্থকদের। শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ছন্নছাড়া পারফরমেন্সে হেরেই গেল টিম বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 158 রানের টার্গেটে নেমে বাংলাদেশের বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন ব্রায়ান বেনেট। দর্শকের ভূমিকায় থাকা মারুবানের উইকেট নিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। এরপর অধিনায়ক সিকান্দার রাজার সাথে 75 রানের জুটি করেন বেনেট। 36 বলে করেন 50, 49 বলে বেনেটের 70 রানের ইনিংসটি থামান সাইফুদ্দিন। তখনও 29 বলে জিম্বাবুয়ের জয়ে দরকার 45 রান। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে সিকান্দার রাজা দলকে পাইয়ে দেন সান্ত্বনার জয়। 72 রানে অপরাজিত থাকেন রাজা। এই জয়ে হোয়াইট ওয়াশের লজ্জাও এড়ায় জিম্বাবুয়ে। সিরিজ জয় নিশ্চিত হয়েছিল চট্টগ্রামেই। ঢাকায় ফিরে চতুর্থ টি-20ও জিতে নেয় বাংলাদেশ। এ ম্যাচে জিম্বাবুয়েকে হারালেই হোয়াইট ওয়াশ। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই নড়বড়ে অবস্থা টাইগারদের। 15 রানেই তানজিদ হাসান, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহর সাথে 69 রানের জুটি করে দলকে চ্যালেঞ্জিয়ে স্কোর করার পথে নিয়ে যান অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
ক্যারিয়ারের অষ্টম 50 করে 44 বলে 54 রানের পুঁজিতে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ। 21 রান করেন সাকিব আল হাসান। জাকের আলীর 11 বলে 24 রানের ক্যামিও ইনিংসে 157 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। 15 বা তার কম রানে 3 উইকেট হারানো কোনো ম্যাচই জেতেনি লাল সবুজের দল। শেষ পর্যন্ত এবারও তা পারল না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার, কমেছে এ প্লাসের সংখ্যা। শিক্ষার্থীর ঝরে পড়া ঠেকাতে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশের হারে মেয়েরা এগিয়ে, শিক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধের সাথে জড়িত বলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে লাইনে শর্ট সার্কিটের কারণে বিমান উঠানামা বন্ধ, 3টি ফ্লাইট বাতিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।